শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়, সুরক্ষা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় কাল, সর্বোচ্চ সাজার দাবি। আটদিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কাল বিকেলের মধ্যে শো কজের জবাব না দিলে আইনি ব্যবস্থা। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। 24 ঘন্টায় বিএসএফ এর ঠেলে পাঠানোর 8টি ঘটনা বিজিবির প্রতিরোধে ব্যর্থ। মেহেরপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তে উত্তেজনা। বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের মধ্যে খুব বেশি প্রভাব পড়বে না, দাবি সরকারের। এ খাতে দুর্নীতির লাগাম টানার চেষ্টা চলছে। ভারতে প্রথমবার রাজপথে আলোচিত ককরোচ জনতা পার্টি। মার্কিন মুলুক থেকে ফিরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দলের প্রধান অভিজিতের। দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চার দেয়ালের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই। তাই শিশু সুরক্ষা নিশ্চিত এবং নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। সকালে রাজধানীতে গোলটেবিল বৈঠকে শিশু সুরক্ষায় সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানানো হয়। আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামিসার বাবা। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাই না, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। হাত জোড় করে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে এভাবেই আবেদন জানান রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার 8 বছর বয়সী শিশু রামিসার বাবা। তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়, সে পাগলের মতো হয়ে গেছে। সন্তানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পাশাপাশি সমাজের কাছে নিজের মর্যাদা ফিরে পাওয়ার দাবিও জানান তিনি। ভুক্তভোগী বাবার কণ্ঠে উঠে আসে সব শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগও। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানারা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এই দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোলটেবিল করছেন? রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বিএনপির উদ্যোগে বাংলাদেশের শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। ধর্ষণের ভিকটিম অথবা ভায়োলেন্সের যে ভিকটিমগুলি প্রায় 1100 জন নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত 25 সালে একটা অভিযোগ নিয়ে এসেছিলেন। মাদকসহ সমাজের কয়েকটি বড় ব্যাধি নির্মূল করতে পারলে শিশু নির্যাতনের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। পুলিশ, সমাজসেবক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসকের মাধ্যমে দ্রুত সরানোর ক্ষেত্রে এ ধরনের সমন্বয়হীনতা স্পষ্ট। যখন একটা ল এনফোর্স করি তখন হয়তো বিহেভিয়ারটাকে কোনোভাবে আমরা হয়তো চেঞ্জ করতে পারি, কিন্তু আমি কি ক্যারেক্টার তো ক্রিয়েট করতে পারবো না। সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে উন্নয়নের সাফল্য অর্থহীন হয়ে পড়ে। এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, এটা একটা নৈতিকতার সমস্যা। সো সমাধানটাও ঠিক একইভাবে একটা মাল্টি প্রংড বা বহুমুখী অ্যাপ্রোচ হতে হবে। 18 কোটি মানুষের মধ্যে এত অপরাধ প্রবণতা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। এটার জন্য ভিতর থেকে যদি মানুষ না বদলায়, মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে, আইন দিয়ে, পৃথিবীর কঠোরতম আইন দিয়েও কিন্তু এটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে অভিমত সংশ্লিষ্টদের। এই যে ভিকটিমগুলো আছে আমরা তাদেরকে আর সংখ্যা বাড়াতে চাই না। তাহলে আমাদের যা আছে, আইন যেটা আছে, এই আইনটাকে কি করে 100% প্রয়োগ করে যেন আমরা এটাকে একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এবং ভিজিবল রেজাল্ট। যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পাননি, এমন অনেক রামিসা আছে। ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দা আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। শিশু নির্যাতন রুখতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি বাস্তব ও যুগোপযোগী ভবিষ্যৎ পরিকল্পনা নেয়ার কথাও জানান আলোচকরা। শিশুদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।
মাত্র ১৯ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করে মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হচ্ছে আগামীকাল। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি সাক্ষীদের। গত সোমবার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবীর মিরপুরের বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ৮ বছর বয়সী শিশু রামিসার টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে ধর্ষণ, পরবর্তীতে নৃশংসভাবে হত্যা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের নজর কাড়ে খুব অল্প সময়ে। রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিতে রামিসার বাসায় যায় স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। এরপর অভিযুক্ত সোহেল ও তার সহযোগী স্ত্রী স্বপ্না আদালতে জবানবন্দিও দেন। পরবর্তীতে ৩ কর্মদিবসে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আদালত ৭ই জুন রায় ঘোষণার দিন ধার্য করে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের আহ্বান সাক্ষীদের। ৭ বছর বা ১০ বছর যদি আসামিকে জেলে আটকে রাখে, তারপর যদি আসামিকে আবার ছেড়ে দেওয়া হয়, তারপরে আমরা যে সত্যের পক্ষে যে দাঁড়িয়েছি, যারা যে আমরা সাক্ষী দিয়েছি, আমাদের নিরাপত্তা কে দিবে? আমরা তো অনিশ্চয়তা থাকবো। আমরা চাই এটা রায় দেওয়ার পরে মৃত্যুদণ্ডটা যেন আরও দ্রুত কার্যকর করা হয়। দ্রুত সময়ে বিচারের কার্যক্রম সম্পূর্ণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন পল্লবীবাসী। আমরা চাই ওনাদের দোনোজনের ফাঁসি হোক। অন্যান্য মামলাগুলো যেরকম পিছায় রয়েছিল, এই মামলাটা একটু দ্রুত সময় হয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। আবার অনেকে বলছেন শুধু এক রামিসা নয়, এমন সংখ্যা বাংলাদেশে অনেক। তাদের মামলাও যেন দ্রুত সম্পূর্ণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যেন শুধু রামিসা না, সকল রামিসার ক্ষেত্রে এই ধরনের রায় দ্রুত কার্যকর করা হোক। বহুল আলোচিত ৮ বছরের শিশু রামিসাকে এই বাসাটিতেই প্রথমে ধর্ষণ, পরবর্তীতে নৃশংসভাবে হত্যা করে সোহেল এবং তার সহযোগী স্ত্রী। আগামীকাল এই মামলাটির রায় ঘোষণা হবে। এই রায়কে ঘিরে এলাকাবাসী বলছেন যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, যেন পরবর্তীতে এমন ঘটনা বাংলাদেশে আর না ঘটে, সেই দৃষ্টান্তও যেন স্থাপন হয় এই রায়ের মাধ্যমে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ৬ নবজাতকের নিহতের ঘটনায় দেয়া শোকজের জবাব কাল বিকেলের মধ্যে না পেলে আইন অনুযায়ী আদ্দিন হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। এ সময় আদ্দিন হসপিটালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সচেতন রয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আর আগামী বছর সারা দেশে উপজেলা ভিত্তিক অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আমরা আইনগতভাবে শোকজের জবাব না আসলে ব্যবস্থা গ্রহণ করব। যদি আমাদের শোকজের জবাব না দেয়, দেখা যাক কি হয়, আইন কি বলে দেখব, তবে থেমে থাকবো না। হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৬১৩ জনের। এছাড়া গেল একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১০৩২ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মধ্য থেকে এই পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৩,১৩৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৮,৯৬৪ শিশু। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে। ভারতে অবস্থানরত কিছু মানুষকে বাংলাদেশি নাগরিক দাবি করে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। ক্রমাগত এই ধরনের অপচেষ্টার কারণে বিজিবি সীমান্তে জনবল বৃদ্ধি ও কঠোর নজরদারি করছে। ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮টি পুশ ইন রুখিয়ে দেওয়ার দাবি করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও এই কার্যক্রমে সহযোগিতা করছে। অবৈধভাবে বাংলাদেশে পুশিনের অপচেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা। মধ্যরাতে সীমান্তের আলো নিভিয়ে কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের অপচেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী, পুরুষ ও শিশু দীর্ঘ সময় ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। অনাহারে বৃষ্টিতে ভিজে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পরও মেলেনি সমাধান। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড হয় না। যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ড ওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না।
মধ্যরাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। দিনাজপুরের হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়েও 5 জনকে দেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয় দুটি চেষ্টাই। এদিকে শনিবার মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেয়া 6 জনকে প্রতিরোধ করেছে বিজিবি। ওরা নোক গেট খুলি পার করে দিয়েছে, আমরা ইন্ডিয়ার মধ্যে আটকে দিয়েছি, আমরা বাংলাদেশে আসতে পারিনি। আমরা বিজিবির সাথে অনেক পাবলিক, আমরা গ্রাম মহলবাসী সবাই পাহারায় আছি। অবৈধ অনুপ্রবেশ কোন প্রকার গ্রহণযোগ্য নয়। তেঁতুলবাড়িয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সাথে নিয়ে পাহারা দিচ্ছি, মাইকিং করতেছি, তারপরে বিএসএফ কে মাইকে অনুরোধ করতেছি যাতে অবৈধভাবে এইভাবে রাতে অন্ধকারে যাতে পুশিন না করে। এর আগে শুক্রবার নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ এর 17 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। লালমনিরহাটের 3টি উপজেলা সীমান্ত দিয়ে অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে অনুপ্রবেশ করতে পারেনি তারা। সারাদিন সীমান্তে পড়ে থাকা এসব মানুষকে বিভিন্ন সময় রাতে লাইট বন্ধ করে ফেরত নিয়ে গেছে বিএসএফ। তাদের যদি পরিচয়পত্র বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ গ্রহণ করবে। আমরা যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুত। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করা 6 শিশুসহ 28 জনকে শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এছাড়া পুশিন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভাইলেন্স এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ে পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হবে। লিখনগাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 11 জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে তিনি জানান 15 জুন সম্পূরক বাজেট পাশ হবে আর 30 জুনের মধ্যে বাজেট পাশ হবে। সভায় সরকারের 100 দিনের কার্যক্রমে সংসদ সদস্যদের কাজের বিষয়ে অবগত করা হয় বলেও জানান মনি। তিনি আরও জানান, চীনের সাথে হাসপাতাল নির্মাণে 5টি চুক্তি হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি নারীদের হাসপাতাল হবে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প সম্পন্ন হলে ব্যারেজের পানি দেশজুড়ে কৃষিকাজে ব্যবহার করা হবে। চিফ হুইপ আরও জানান, 7 জন মন্ত্রী তাদের কাজের প্রেজেন্টেশন দেন বৈঠকে। 30 লাখ কোটি টাকা বাজেট ঘাটতি নিয়েও সরকার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করছে। 2 মাস 10 দিনে আমরা কতগুলো প্রোগ্রামে নিয়েছি। আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। তারেক রহমান সাহেবের সরকারের মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া। আগামী 7 তারিখে এবং বাজেট প্লেস হবে 11 তারিখে। 15 তারিখে বিকালবেলার সম্পূরক আমরা বাজেট পাস করব। 16 তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। 30 তারিখে বাজেট পাস করতেই হবে এবং গেজেট হিসেবে রাত 12টার আগে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও রাজনৈতিক খাতে সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়াও ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 65% মানুষ আওতার বাইরে থাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণের মধ্যে খুব বেশি প্রভাব পড়বে না, এমন দাবি সরকারের। এমনকি প্রভাব যাতে না পড়ে সে লক্ষ্যেও কাজ চলছে বলে জানানো হলো। অন্যদিকে বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। তথ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 1 মাসের ব্যবধানে 2 দফা জ্বালানি তেলে দাম বাড়ানোর পর মানুষের মধ্যে যখন হাহুতাশ, ঠিক তখন বাড়ানো হয় বিদ্যুতের মূল্য। এমন পরিস্থিতিতে মানুষের যখন ত্রাহিহাল, অর্থনীতি বিশ্লেষকরাও যখন বলছেন মূল্যস্ফীতি নাগাল ছাড়াবে, তখন সরকারের তথ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে দাবি করল সাধারণ মানুষের মধ্যে এর খুব একটা প্রভাব পড়বে না। 75 পর্যন্ত আমরা বাড়াচ্ছি না, কিন্তু যারা ফ্যাক্টরি, যারা বিদ্যুৎ দিয়ে বিভিন্ন কিছু উৎপাদন করেন, ব্যবসা করেন, তার বিদ্যুতের দাম বাড়বে, কারণ তারা তার চেয়ে বেশি ব্যবহার করেন। দ্যাটস ফর শিওর। এজন্য এই কথাটা বলেছি, মূল্যবৃদ্ধির একটা প্রবণতা তো আছেই। সেই কারণেই উনি প্রাথমিকভাবে ডিরেক্টলি এফেক্টেড হলেন না। দ্রব্যমূল্য লজিকলি যদি
অল্প বাড়ার কথা, খুবই অল্প বাড়ার কথা, সেটা যদি বাড়েও সেই চাপটা ওই ভালনারেবল মানুষ নিতে পারবে না। শনিবার সকালে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের লাগামহীন দুর্নীতির দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে সরকার। বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো, আমদানি নির্ভরতা, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এছাড়া ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ কমানোর মধ্যে একটি সমন্বিত অবস্থান বলেও মনে করে সরকার। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে বলে জানায় নেতাকর্মীরা। ভেঙে ফেলা হয় অনুষ্ঠান স্থলের মঞ্চ ও চেয়ার। বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত জানান, ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, অনুষ্ঠান শুরুর আধা ঘন্টা আগে জেলা ছাত্র দলের সাবেক নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে প্রায় 3 শতাধিক লোকজন এসে হামলা চালায়। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সরকার ভোটের পর পল্টি নিয়েছে। আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফ থেকে 50 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে মানব পাচার চক্রের 9 সদস্যকে। আছেন মিয়ানমারের নাগরিকও। উদ্ধার ভুক্তভোগীদের কয়েকজন অভিযোগ তুলেছেন নির্যাতন করে মুক্তিপণ আদায়ের। সাগরপথে মানব পাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক, রাতের আধারে সমুদ্রে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে তোলা হচ্ছিল সন্দেহভাজন কিছু মানুষকে। খবর পেয়ে দ্রুত অভিযানে যায় কোস্টগার্ড। তবে উপস্থিতি টের পেয়ে গভীর সাগরে পালানোর চেষ্টা করে ট্রলারটি। ধাওয়া করে টেকনাফের বাহারছড়া উপকূলীয় এলাকায় গিয়ে ট্রলারটি থামাতে সক্ষম হয় কোস্টগার্ড। পরে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করা হয় 50 জনকে, যাদের জড়ো করা হয়েছিল মালয়েশিয়া পাচারের জন্য। উদ্ধারদের মধ্যে নরসিংদী, নওগাঁ, চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দা আছেন। তবে বড় অংশই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাদের কেউ অপহরণের শিকার, আবার কেউ চাকরির প্রলোভনে প্রতারিত হয়েছেন। আমাকে নরসিংদীতে এসে বেড়াবার জন্য আইনা এখানে অপহরণ করেছে। অপহরণ করে আমাকে দালালের মাধ্যমে বিক্রি করে ফেলেছে। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন টাকা নিয়ে অপহরণ করছে, মারছে। পরে মাথায় পিস্তল ঠেকাইয়া চুপ থাকতে বলছে, কিছু বলতে পারি না। কোস্টগার্ড জানায়, অভিযানে মানব পাচার চক্রের 9 সদস্যকে আটক করা হয়। ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকালে 50 জন ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়। সাগরপথে মানব পাচার বন্ধে কোস্টগার্ড সচেতন আছে বলেও জানানো হয়। আগামী 11 জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে তিনি জানান, 15 জুন সম্পূরক বাজেট পাশ হবে আর 30 জুনের মধ্যে বাজেট পাশ হবে। সভায় সরকারের 100 দিনের কার্যক্রমে সংসদ সদস্যদের কাজের বিষয়ে অবগত করা হয় বলেও জানান মনি। তিনি আরও জানান, চীনের সাথে হাসপাতাল নির্মাণে 5টি চুক্তি হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি নারীদের হাসপাতাল হবে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প সম্পন্ন হলে ব্যারেজের পানি দেশজুড়ে কৃষিকাজে ব্যবহার করা হবে। চিফ হুইপ আরও জানান, 7 জন মন্ত্রী তাদের কাজের প্রেজেন্টেশন দেন বৈঠকে। 30 লাখ কোটি টাকা বাজেট ঘাটতি নিয়েও সরকার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করছে। 2 মাস 10 দিনে আমরা কতগুলো প্রোগ্রামে নিয়েছি। আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। তারেক রহমান সাহেবের সরকারের মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া। আগামী 7 তারিখে এবং বাজেট প্লেস হবে 11 তারিখে। 15 তারিখে বিকালবেলা সম্পূরক আমরা বাজেট পাস করব। 16 তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। 30 তারিখে বাজেট পাস করতেই হবে এবং গেজেট হতে হবে রাত 12টার আগে।
ইরানের নেতারা অত্যন্ত শক্তিশালী ও অহংকারী, তাই চলমান সংঘাত অবসানে তারা এখনও যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত একটি চুক্তিতে আসা ছাড়া তেহরানের সামনে কোনো বিকল্প নেই বলেও এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের সাথে দ্রুত চুক্তি করার চাপকে উড়িয়ে দিয়ে এই সংঘাতকে ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা করেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, মাত্র 3 মাসে পরিস্থিতি অনেক দূর এগিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হামলায় ইরানের সামরিক বাহিনী অনেকটাই বিপর্যস্ত। দেশটির প্রায় 80% ড্রোন কারখানা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। তবে 20 থেকে 22% ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখনও বাকি রয়েছে বলেও জানান তিনি। এর আগে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। শুক্রবার উইসকনসিনে মধ্যবর্তী নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, কূটনৈতিকভাবে অথবা কঠোর পদক্ষেপের মাধ্যমে এই যুদ্ধের অবসান করবেন তিনি। ভারতে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল রাজধানী নয়াদিল্লি। এক নজিরবিহীন বিক্ষোভ করেছে অভিনব অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত এই বিক্ষোভে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে তরুণ সমাজ। মুখে তেলাপোকার মাস্ক আর হাতে প্ল্যাকার্ড, তেলাপোকা জোয়ারে ভেসে যাচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দেশটির পার্লামেন্টের কাছে যন্তর মন্তরে এই বিক্ষোভ সমাবেশে উঠে আসে দেশটির শিক্ষা ব্যবস্থার সব অনিয়ম। দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও। গত মে মাসের মাঝামাঝি সময়ে অনলাইনে যাত্রা শুরু করা ককরোচ পার্টি নামে এই প্ল্যাটফর্মটি মাত্র কয়েকদিনেই সমর্থন পেয়েছে হাজারো তরুণের। শনিবার প্রথমবারের মতো রাজপথে নেমে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তারা। আমরা একটি বড় পরিবর্তনের আশা নিয়ে এখানে এসেছি। আমরা যে উন্নত ভারতের স্বপ্ন দেখি তা যেন এভাবে ভেস্তে না যায়। পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফলে নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে প্রায় 1 কোটিরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ হুমকির মুখে। আমাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনে নেতৃত্ব দিতে 2 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দর থেকে সরাসরি বিক্ষোভে যোগ দিতে সমাবেশস্থলে যান দীপকে। মঞ্চে ভাষণ দেওয়ার সময় দীপকে বলেন, তেলাপোকা ভয় পায় না, মরেও না। দেশের যুব সমাজও আর ভয় পাবে না, তারা লড়বে। সবশেষ তথ্য অনুযায়ী এপ্রিল মাসে যুব বেকারত্বের হার ছিল প্রায় 14%। কর্মসংস্থানের এই সংকটের মধ্যে একের পর এক প্রশ্ন ফাঁস ও জালিয়াতি দেশের তরুণ সমাজকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। দীর্ঘ 12 বছরের মোদী শাসনামলে এই প্রশ্ন ফাঁস ও বেকারত্বই ভারতের যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভের জন্ম দিয়েছে। আর সেই ক্ষোভ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাজপথে বহিঃপ্রকাশ ককরোচ জনতা পার্টির। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।